স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। ত্যাগের আহ্বান আর আনন্দের বার্তা নিয়ে ঈদ উদযাপন, দেশ জাতি সমৃদ্ধি ও বিশ্ব শান্তি কামনায় মোনাজাত। তিন দিনে 20,000 টন বর্জ্য অপসারণের ঘোষণা ডিএনসিসির, একদিনেই পরিষ্কার করবে ঢাকা দক্ষিণ সিটি। নির্ধারিত দামের অর্ধেকে চামড়া বিক্রি মৌসুমী ব্যবসায়ীদের, আড়তদারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ। ঈদে সারা দেশে 1,06,00,000 পশু বিক্রি, গতবারের চেয়ে বেড়েছে 11,78,000। প্রাণী সম্পদের তথ্য। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ত্যাগের আহ্বান আর আনন্দের বার্তা নিয়ে আরেকটি ঈদ। জাতীয় ঈদগাহে দেশের প্রধান জামাত, এতে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য সহ সামিল হন সর্বস্তরের মানুষ। নামাজ শেষে দেশ জাতির সমৃদ্ধির পাশাপাশি বিশ্ব শান্তি কামনায় হয়েছে মোনাজাত। জাতীয় ঈদগাহ সকাল 7:30টায় এখানে হয় দেশের প্রধান জামাত। ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। আর এতে সামিল হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি, নানা দেশের কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। এবারের ঈদ জামাতে কাতার 121 আর ছিল প্রায় 35,000 মুসল্লির সামিল হওয়ার ব্যবস্থা। নামাজ শেষে খুতবার পর হয় মোনাজাত। এতে ছিল দেশ জাতির শান্তি সমৃদ্ধির কামনা। দোয়া করা হয় ইসরায়েলি আগ্রাসনে হতাহত ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য। আমাদের প্রিয় স্বদেশ মাতৃভূমির জন্য দোয়া করেছি, বিশেষ করে গাজাবাসীর জন্য দোয়া করেছি। আজকে গাজাবাসী যে আজকে জায়নিস্ট ইসরায়েল কর্তৃক যে নির্বিচারে হত্যার শিকার হয়েছে, তারা যাতে হেফাজত থাকে তার জন্য দোয়া করেছি। দেশবাসীর জন্য দোয়া হয়েছে এখানে। আপনার ফিলিস্তিনের যে মজলুম জনতা, ওনাদের জন্য দোয়া হয়েছে। দেশ এবং জাতির জন্য দোয়া করেছি। বিশেষ করে ফিলিস্তিনির যেভাবে মানুষকে নির্যাতন করছে, তার থেকে আল্লাহ তাআলার কাছে আমরা তাদের মুক্তির জন্য বিশেষ করে দোয়া করেছি। মোনাজাত শেষে কোলাকুলি ও কুশল বিনিময় করেন জাতীয় ঈদগাহে আসা মুসল্লিরা। আমাদের এই দেশ, এই বিশ্ব যাতে শান্তিময় বিশ্ব হিসাবে থাকে, সেই দোয়াটাই করছি। অনেক সুন্দর নামাজ পড়েছি, কোনো অসুবিধা হয় নাই। নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো এবং ভিতরে পরিবেশও খুবই ভালো। এখানে এসে আমার খুব ভালো লেগেছে। এখানে আমি আমার বাবা ও ছোট ভাইয়ের সাথে ঈদ যাপন করেছি, তারপর নামাজ পড়েছি। যথারীতি জাতীয় ঈদগাহে এবারের জামাতেও সামিল হতে নারীদের জন্য ছিল বিশেষ ব্যবস্থা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের সকালে জামাতে সামিল হওয়ার পর পশু কোরবানিতে সামিল হন নগরবাসী। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গায় এবারও ছিল অনীহা। কোরবানি হয়েছে অলিগলি থেকে শুরু করে বাসার গ্যারেজেও। তবে সিলেট, সুনামগঞ্জে ভিন্ন ছিল পরিস্থিতি। বৃষ্টিতে আর জলাবদ্ধতার কারণে স্থানীয়দের যেতে হয়েছে উঁচু স্থানে। ঈদের নামাজ আদায়ের পর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে রাজধানী সহ সারা দেশে হয়েছে কোরবানি। চলবে ঈদের তৃতীয় দিন পর্যন্ত। পাড়া মহল্লায় সামর্থ্য ও পছন্দ অনুযায়ী পশু কোরবানি দিয়েছেন নগরবাসী। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গা ছাড়াও ফাঁকা মাঠ, অলিগুলি থেকে শুরু করে বাসার গ্যারেজেও পশু কোরবানি করেন অনেকে। ব্যস্ত সময় পার করেন কসাইরা। রাজধানী ঢাকার মতো একই চিত্র বরিশাল, রাজশাহীতে। খুলনায় কোরবানির জন্য জায়গা নির্দিষ্ট করলেও বেশিরভাগ কোরবানি করেন বাড়ির সামনে। কোরবানি শেষে স্বজনদের বাড়িতে মাংস নিয়ে যান অনেকে। এর ভাগ পেয়েছেন নিম্নবিত্ত মানুষেরাও। তবে ভিন্ন চিত্র ছিল সুনামগঞ্জ ও সিলেট। উজানের ঢল ও জলাবদ্ধতার কারণে স্থানীয়দের কোরবানির জন্য যেতে হয়েছে উঁচু স্থানে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দিনে 20,000 মেট্রিক টন বর্জ্য অপসারণের লক্ষ্য ঢাকা উত্তরের।
আর বেঁধে দেয়া 24 ঘন্টার আগেই পরিষ্কারের ঘোষণা দিয়েছে দক্ষিণ। ঈদের নামাজ শেষে পশু কোরবানির পর দুপুর 2টা থেকে বর্জ্য অপসারণ শুরু হয়। এই কর্মসূচিতে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 20,000 পরিচ্ছন্নতা কর্মী অংশ নিয়েছেন। ঢাকা উত্তরের মেয়র ঘোষণা দেন রাত 8টার মধ্যে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তার এলাকা। এবারও নির্দিষ্ট স্থানে কোরবানিতে সাড়া না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। ঈদের তৃতীয় দিন কোরবানি না দেওয়ার আহ্বান জানান আতিকুল ইসলাম। তেরো লক্ষ পশু কোরবানি দেওয়ার জন্য এবং এটিকে পরিষ্কার করা এটি অত্যন্ত একটি কঠিন কাজ। এই 2টার থেকে আমাদের বর্জ্য পরিষ্কার শুরু করলাম। রাত্র 8টার ভিতরে সকল এলাকার অলিতে গলিতে সকল ধরনের বর্জ্য আমরা পরিষ্কার করে ফেলবো ইনশাআল্লাহ। রাতের মধ্যেই বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে রাজশাহীর 30টি ওয়ার্ডে 300 ভ্যান প্রায় 3000 মেট্রিক টন বর্জ্য অপসারণ চলছে। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতেই বর্জ্য অপসারণ করতে কত সময় লাগতে পারে বলে সিটি কর্পোরেশন বলছে? দেখুন, দুপুর 2টোর পর থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের যে 30টি ওয়ার্ড রয়েছে, 30টি ওয়ার্ডের কয়েক হাজার কর্মী যারা রয়েছে, যারা সিটি কর্পোরেশনের কর্মী, সেই সাথে কিছু অবৈতনিক অর্থাৎ চুক্তিভিত্তিক কিছু শ্রমিকও সিটি কর্পোরেশন নিয়োগ দিয়েছে শুধুমাত্র এই বর্জ্য অপসারণের জন্য। আমরা দেখেছি দুপুর 2টোর পর থেকেই সিটি কর্পোরেশনগুলোর যে ভ্যানগুলো রয়েছে, ভ্যান গাড়িগুলোতে করে বর্জ্যগুলো তারা নিয়ে যাচ্ছে এবং এরপরেই সেইখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিচ্ছে, সেই সাথে স্প্রেও করছে। তো আমরা দুপুর 2টোর পর থেকে দেখেছি এবং 4টের দিকে রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন তিনিও কিন্তু এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং তিনি যেটি বলেছেন যে আজকে রাত 12টা বা 1টার মধ্যেই রাজশাহী সিটিকে পুরো ক্লিন করে ফেলা হবে, অর্থাৎ যেন বোঝা না যায় যে আগামীকাল যেন বোঝা না যায় যে রাজশাহীতে গতকালকে এইখানে কুরবানি হয়েছে। অর্থাৎ রাজশাহীতে যেহেতু নির্দিষ্ট কোনো স্থানে কুরবানি হয়নি, অধিকাংশ কুরবানিগুলোই রাস্তার ধারে হয়েছে বা বিভিন্ন পাড়া মহল্লার যে গলিগুলোর পথ রয়েছে সেগুলোতে হয়েছে, যার ফলে অধিকাংশ কোরবানি যেহেতু বাইরে হয়েছে, এখন এই যে পানি দিয়ে যদি রক্তগুলো ধুয়ে দেওয়া হয় তাহলে কিন্তু প্রকট একটি গন্ধ ছুটবে বা এখানে একটা সেটি খুব সহজে অনুমেয়। তো রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আমরাও কিন্তু বিভিন্ন ওয়ার্ডে এখন পর্যন্ত ঘুরে দেখেছি এবং আমিও এখন যেই ওয়ার্ডটিতে অবস্থান করছি সেখানে দেখা গেছে যে অধিকাংশ জায়গায় এরই মধ্যেই কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে, সেই সাথে পানি দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে। শুধু সিটি কর্পোরেশন নয়, এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে রাজশাহী সিটি কর্পোরেশনের যারা নাগরিকরা রয়েছেন, অর্থাৎ রাস্তার ধারে যে সমস্ত নাগরিকরা কোরবানি করেছিলেন তারাও কিন্তু তাদের কোরবানি শেষ হয়ে যাওয়ার পরে বর্জ্যগুলোকে আমরা দেখেছি পলিব্যাগে করে রাস্তা সাইডে রেখে গেছে, সেই সাথে নিজ উদ্যোগে কিন্তু তারা পানি দিয়ে যতটা পেরেছে তারা পরিষ্কার করে দিয়ে গেছে। অর্থাৎ এখানে সিটি কর্পোরেশনের যেমন সহযোগিতা ছিল সেই সাথে কিন্তু রাজশাহী নগরবাসীরও একটি সচেতনতা দেখা গেছে, যার ফলে এখন পর্যন্ত বলা যেতে পারে যে নগরীতে সেই ধরনের বর্জ্য এখন আর নেই। এই ছিল রাজশাহী থেকে জানাচ্ছিলেন রাজশাহী থেকে বর্জ্য অপসারণের সবশেষ খবর। এবারও সরকার নির্ধারিত দামে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে না বলে অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। অনেকটা কম দামেই চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে আড়তদাররা বলছেন না বুঝে বেশি দামে চামড়া কেনায় ভোগান্তিতে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। কোরবানির পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মৌসুমি ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে ছুটে আসেন সায়েন্স ল্যাবে। তারপর শুরু হয় পশুর চামড়ার প্রাথমিক বেচাকেনা। এরপর বিভিন্ন জায়গা থেকে আসা চামড়া নিয়ে চলে দর কষাকষি। বড় আকারের গরুর চামড়া 700 থেকে 800 টাকা এবং মাঝারি ও ছোট আকারের চামড়া বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকায়। সরকার যে ডিক্লার দিচ্ছে আমরা এই হিসাবে 600 700 করে 800 করে কিনছি, এখানে তো কয় 500 600 700 800 800-র উপরে তো বলতেছে না। এরা বলে 500 600 700 800, এটার দাম 1200 1400 টাকা হইলে মোটামুটি হয়। এবছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম সর্বোচ্চ 60 টাকা নির্ধারণ করা হয়। বিক্রেতাদের অভিযোগ এ দামে বিক্রি করতে পারছেন না তারা, উপায় না পেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের। আমরা তো সঠিক জায়গার মধ্যে আনতেও পারতেছি না, যেখানে নামানো অসুবিধা সব কষ্ট, এই হিসাবে গাড়িওয়ালা নিয়েছে যা পাই তাই আলহামদুলিল্লাহ মাদের সাথে। আগের বছরে যে রেট সেম রেটই পাচ্ছি, কিন্তু বলছে যে এবার নাকি একটু বেশি পাবো, কিন্তু সেম আগের বছরেরটাই পাচ্ছি, কিন্তু এবার কোনো রেট আর বাড়ে নাই।
আড়তদাররা জানান মৌসুমি ব্যবসায়ীরা এলাকা থেকে বেশি দামে চামড়া কিনছেন। এছাড়া কেমিক্যালের বাজার চড়া থাকায় চামড়ার বেশি দাম দেওয়া সম্ভব হচ্ছে না। গতবারের থেকে আসতেছে কম, দামও কম আছে। আপনার ইউরোপের বাইরেগুলো ঢুকে না, চায়না ইন্ডিয়া ঢুকে মালের বাজার, এই কারণে রেট কম পাই। ইউরোপ ঢুকলে না চামড়ার বাজার বাড়তে। মৌসুমি ব্যবসায়ীরা কিন্তু খুব কম দামে পাড়া মহল্লা থেকে চামড়া নিয়ে আসে, কিন্তু আনিয়া তারা আড়তদার বা যারা চামড়া লবণ দেয় তাদের কাছে খুব ভালো দাম বিক্রি করে। তো সেই ক্ষেত্রে যে ওদের অভিযোগ ঠিক না। এবার সব মিলিয়ে 1.5 লাখ পিস চামড়া সংগ্রহের আশা করছেন ঢাকার ব্যবসায়ীরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ শুভেচ্ছায় শোষণহীন সমৃদ্ধ দেশ করতে সবাইকে ত্যাগ, সততা ও নিষ্ঠা নিয়ে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আর ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দুর্নীতি আগ্রাসনের আকাঙ্ক্ষা ত্যাগ করার তাগিদ বিএনপি মহাসচিবের। আর জাতীয় পার্টি চেয়ারম্যানের দাবি, মূল্যস্ফীতির কারণে উৎসব বঞ্চিত বেশিরভাগ মানুষ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু করে নিজ সংসদীয় এলাকায় সর্বসাধারণের সঙ্গে ঈদের জামাতে শামিল হন রাজনৈতিক দলের নেতারা। কুশল বিনিময়ের পর জানান, ত্যাগের মহিমায় আলোকিত হয়ে দেশ গড়ার আহ্বান। বাংলাদেশের মানুষ ত্যাগ করতে জানে, সব দিক থেকেই জানে, এবং ত্যাগ থেকেই শক্তি আসবে এবং আমাদের দেশের শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের আরও ভালো উন্নতি হবে। ঈদের শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, একটি শোষণবিহীন দেশ গড়তে নিরলস কাজ করছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারসাম্যপূর্ণ, শোষণহীন, ন্যায়নিষ্ঠ এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন, তা সফল করতে প্রয়োজন নিষ্ঠা, সততা এবং ত্যাগ। অন্যদিকে বিএনপি মহাসচিবের দাবি, মূল্যস্ফীতির কারণে কোরবানির পশু কিনতে পারেননি অনেকে। আর জাতীয় পার্টির চেয়ারম্যান বলছেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে উৎসব বঞ্চিত দেশের বেশিরভাগ মানুষ। সিংহভাগ মানুষ অর্থনৈতিক কারণে সঠিকভাবে হয়তো কোরবানি দিতে পারছেন না। আমাদের যাদের সচ্ছলতা আছে, আমি সবার প্রতি আহ্বান জানাবো, আমাদের পাশের এই মানুষগুলিকে দিকে লক্ষ্য রাখবেন। দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, এতে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এটা আমাদের এই ঈদুল আজহাকে নিঃসন্দেহে ঠিক সেইভাবে এর আনন্দ উপভোগ করার সুযোগ থাকে। এদিকে ঈদের দিন সকালে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারাদিন পশু কোরবানির আনুষ্ঠানিকতা শেষ করে ঈদের দিন বিকেলে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেছেন রাজধানীবাসী। পরিবার পরিজন ও স্বজনদের সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীতে। ঈদে হাতিরঝিল ও উত্তরার দিয়াবাড়ি সহ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো মুখরিত বিনোদন প্রেমীদের পদচারণায়। শুধু রাজধানীবাসী নয়, ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকেও জনপ্রিয় এসব স্থানে ঘুরতে এসেছেন অনেকেই। ঈদ আনন্দ উদযাপনে কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বা প্রিয়জনকে সাথে নিয়ে। আবার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসা মানুষের সংখ্যাও কম নয়। স্মৃতির পাতায় কেউ তুলে রেখেছেন ছবি, কেউ বা মেতেছেন আড্ডায়। বিনোদন কেন্দ্রে যেন কোনো বিশৃঙ্খলা বা দুর্ঘটনা না ঘটে, সেজন্য সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দিয়াবাড়িতে আসছি এই ঈদের প্রথম দিনেই আজকে, তো আসলে অনেক ভালো লাগছে। মোটামুটি ঘুরতে ভালো লাগছে, ওয়েদার ভালো, ফ্যামিলির সাথে বাবার সাথে বের হয়েছি। আমার এখানে এসে অনেক ভালো লাগতেছে। ঈদের দিন বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে বের হয়েছি। ঈদটা করে খুব ভালো লাগছে। ঢাকা যানজট একটু ঈদের সময় কম থাকে, তো তাই একটু ঘুরতে আসছি। পশু কোরবানি শেষে বিকেলে রাজধানীর বিনোদন কেন্দ্র এবং সিনেমা হলগুলিতে ভিড় বেড়েছে নগরবাসীর। ঈদে মুক্তি পাওয়া সিনেমার খবরাখবর জানাতে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। সুলতানা জাহান মিতু, স্টার সিনেপ্লেক্সে কি কি সিনেমা চলছে এবং কোনটিতে দর্শকদের আগ্রহ বেশি? বেশ কয়েকদিন ধরে আলোড়ন তুলেছে দেশে
তরুণ চলচ্চিত্র পরিচালক রায়হান রাফির সিনেমা তুফান, সেটি দেখতেই দর্শকদের উপচে পড়া ভিড় এই বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। এবং আমরা যেটি খোঁজ নিয়ে জেনেছি যে আজকে থেকে আগামী 3 দিন এই সিনেমাটির সকল টিকিট বিক্রি হয়ে গেছে এবং প্রতিটি শোই হাউসফুল যাচ্ছে। দর্শকরা যারা বের হয়েছেন তারাও সিনেমাটি দেখে এবং কাহিনীর বৈচিত্র্যতে দেখে তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে। যারা ভেতরে ঢুকছেন তারাও ট্রেইলার সহ বিভিন্ন বিষয় দেখে তারা সিনেমাটি দেখতে বেশ আকর্ষণ বোধ করছেন বলে জানিয়েছেন এবং বেশ আশাবাদের কথা জানিয়েছেন। একটি বিষয় যে বাংলা সিনেমা বেশ কয়েক বছর বলবো না, বেশ কয়েক দশক ধরেই আসলে ঈদমুখী হয়ে গেছে। ঈদের মৌসুমেই বাংলা সিনেমা মুক্তির একটি হিড়িক পড়ে, সারা বছর তেমন না দেখা গেলেও তবে গত কয়েক বছর ধরে তরুণ চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি সহ কয়েকজন পরিচালকের কমার্শিয়াল সিনেমা বেশ আলোড়ন ফেলেছে এবং দর্শকদের হলমুখী করতে এসব সিনেমার একটি বড় ভূমিকা আছে। সেটি তো নিঃসন্দেহে বলা যায়। কয়টি সিনেমা মুক্তি পেয়েছে এবং সেগুলি কোন কোন হলে চলছে সেটি কি জানাতে পারেন? ঈদে তুফান ছাড়াও কিন্তু আরো বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে, আরো 4টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে রিভেঞ্জ আছে, রোশান ও বুবলি অভিনীত, এছাড়া ময়ূরাক্ষী আছে এবং ক্রাইম থ্রিলার ধর্মী সিনেমা ডার্ক ওয়ার্ল্ড আছে এবং ওটিটিতে একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও যেটি আসলে হলে আসছে শেষ মুহূর্তে, সেই সিনেমাটি আছে আগন্তুক। এসব দেখতেও দর্শকের আগ্রহ আছে। সবকিছু মিলে এখানে যারা এসেছেন পরিবার পরিজন নিয়ে সিনেমা দেখতে তারা বেশ উপভোগ করছেন। বিষয়টি তাদের ঈদের আনন্দকে বেশ বাড়িয়ে দিয়েছে এই সিনেমাগুলো এবং ঈদের আমেজ তারা আসলে একেবারে পরিপূর্ণভাবে উপভোগ করছেন। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সুলতানা জাহান মিতু জানাচ্ছিলেন চলচ্চিত্রের খবর। এবার কোরবানি ঈদে সারা দেশে মোট 1,06,21,228টি গবাদি পশু বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় 11,78,228টি বেশি পশু বিক্রি হয়েছে। সোমবার প্রাণী সম্পদ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তর জানিয়েছে এবার কোরবানির জন্য সারা দেশে মোট 1,29,80,367টি পশু মজুদ ছিল। এবার সবচেয়ে বেশি পশু বিক্রি হয়েছে ঢাকা বিভাগে আর সবচেয়ে কম পশু বিক্রি হয়েছে ময়মনসিংহ বিভাগে। এবছর ঢাকায় 25,20,000, চট্টগ্রামে 19,74,000 আর রাজশাহীতে 23 লাখ পশু বিক্রি হয়েছে। গত বছর কোরবানির ঈদে বিক্রি হয়েছিল 94,43,000-এর বেশি পশু। রাজধানীর বিভিন্ন এলাকায় বসেছে কোরবানির সংগ্রহ করা মাংসের হাট। মৌসুমী কসাই, দরিদ্র নিম্ন আয়ের মানুষ বিভিন্ন জায়গা থেকে মাংস সংগ্রহ করে এসব হাটে বিক্রি করেন। ক্রেতাও বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে গড়ে 400 থেকে 850 টাকায়। কোরবানির পশু জবাই শেষ, মাংস নিয়ে কেউ বাসার গ্যারেজ, কেউ বা আবার রাস্তায় বিতরণ করছেন। সেই মাংস সংগ্রহ করতে ছুটে বেড়াচ্ছেন অসহায় নিম্ন আয়ের মানুষেরা। ওই 2-3 ঘরে পাইছি, এটুকু 2-1 টুরকা করে 1 টুরকে এটা আর এটা তেল। 10টা বাজে ঢুকছিলাম, 1টা বাজে গেছি গে, এখানে আবার ঢুকবাড়ি ফেললাম, যে ঢুকাইছে এটি দিয়ে বাড়ি করলো, আর যে বাইরে আছে তো পাই নাই। নারায়ণগঞ্জ থেকে রাজধানীর খিলগা রেল গেটে সংগ্রহ করা মাংসের অস্থায়ী হাটে এসেছেন ফিরোজ মিয়া। জানালেন এখানে দাম বেশি হওয়ায় স্ত্রী সন্তানদের জন্য কম পরিমাণে মাংস নিয়ে যাবেন। সংসারের অবস্থা ভালো না দেখে তো আইছি এখানে, অবস্থা খুব খারাপ। বাচ্চা 2টা আছে, ছেলে 2টা, মা বাপ নাই, পোলাপানের জন্য নিতে আইছি কি। ফিরোজ মিয়ার মতো অনেক নিম্ন আয়ের মানুষ মাংস কিনতে ভিড় করছেন অস্থায়ী হাটে। উচ্চ মূল্যস্ফীতির সময়ে নিম্নবিত্তের সাথে মধ্যবিত্তদেরও দেখা গেছে এসব বাজারে। কোরবানির দাম বেশি হয়ে গেছে গরুর মাংস, আমরা আর কি করবো কম, আমরা কিনতে ঠক খেলাম 1000 টাকা, 600 টাকা কইছি, 700 টাকা আছে, 600 নিতাম না। এত দাম দিয়ে কিনলে তো আমার তো হয় না, অনেক কষ্ট হয় কিনতে। বিক্রেতারা বলছেন এবছর সংগ্রহ করা মাংসের চাহিদা বেশি হওয়ায় দামও বাড়তি। মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 850 টাকা পর্যন্ত। বিক্রি করতে পারে না, এটা কি করবো, দেশে ফেরত নিয়ে যাবো, এটার জন্য কাইটে বিক্রি করতেছে। কেজি 1000 টাকা, গরিব মানুষ 2 টাকার জন্য। এসব অস্থায়ী হাটে দুপুর থেকে রাত পর্যন্ত মাংস বিক্রি হয়। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উজানের ঢল ও বৃষ্টিতে প্লাবিত সুনামগঞ্জের 4 উপজেলার অর্ধশতাধিক গ্রাম।
পানি ঢুকে পড়েছে সুনামগঞ্জ শহরেও। এতে ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে এসব এলাকার বাসিন্দাদের। ঈদের নামাজ আদায় করতে হয়েছে মসজিদে, পশু কোরবানি করতে খুঁজতে হয়েছে উঁচু জায়গা। উজানের ঢল ও বৃষ্টিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকা। এর মধ্যেই বৃষ্টি মাথায় নিয়ে পানি ভেঙে ঈদের নামাজ আদায় করতে মসজিদে ছুটতে হয়েছে মুসল্লিদের। পশু কোরবানি নিয়েও বিপাকে পড়তে হয় পানিতে তলিয়ে যাওয়া এলাকার বাসিন্দাদের। অনেকে খুঁজে ফিরেছেন উঁচু জায়গা, কেউ বা স্থগিত রেখেছেন কোরবানি। রাস্তার মধ্যে উড়াত পানি, কোনোখানে আঁটু পানি, মনে করেন গরু কয় কোরবানি দিব আর কয় ফালাইব। আমাদের বাসা বাড়িতে ঢুকে পড়ছে পানি, তাই কোরবানি দেওয়ার সম্ভব হচ্ছে না। কোরবানি কাটতাম কোন সময় আমরা সময়ত্রী পাইলাম না, আমরা কে আতঙ্কের মধ্যে আছে আমরা পানি লইয়া। এদিকে উজানের ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় 4 উপজেলায় প্লাবিত হয়েছে অর্ধ শতাধিক গ্রাম। ঘরবাড়ি ও সড়ক তলিয়ে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। ঈদের দিন কেমনে কি তা করতাম, আমরা একটা কোনো কিছু নাই, আমরা পানি টানি আই পড়ছে। কাপড় চোপড় দেখ বাসন আমরা সব কিছু চলে গেছে। ওখানে আমরা ঈদ করার কোনো সুযোগ সুবিধা নাই। 72 ঘন্টার পূর্বাভাসে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখছে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।